আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতারা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে এসেই বিপ্লবীদের স্মরণ করতে ভোলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির মাজার জিয়ারত করতে যান তারেক রহমান। সকাল 11টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি, দোয়া করেন বিপ্লবী হাদির জন্য। পাশেই বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর গাড়িতে ওঠার আগে হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চলে যান তারেক রহমান। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। এবং জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশাকে কেন্দ্র করে আজও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার দুপুর 1টার দিকে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে দুপুর 12:30টায় তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হতে নিবন্ধন সম্পন্ন করেন। এ সময় তারেক রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ ও স্বাক্ষর করা সহ ধাপে ধাপে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে তিনি ইসি থেকে বেরিয়ে যান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক দিগন্তে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নেতৃত্বের সংকট কেটে যাওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রাখবেন তারেক রহমান। তার দেশে ফেরা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। রুজু রফিকের রিপোর্ট। সাক্ষী হওয়ার জন্য দীর্ঘ 17 বছরের বেশি নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তিনি। এরপর লাল সবুজ পতাকার রঙে সাজানো বাসে চড়ে পূর্বাচলের 300 ফিট সড়কের পথে রওনা হন তিনি। পথে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। 300 ফিটের সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সেখানে জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিরাপদ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দেন। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে এটি একটি মাইল ফলক। যদি তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে, তাহলে পরে তাকে সকল মত, সকল পথ, সকল ধরনের মানুষকে নিয়ে দেশটা করতে হবে। এবং এক্স্যাক্টলি উনি সেই কথাটাই বলেছেন, সব কিছুর মানুষ নিয়ে একটা ঐক্যমত্য সৃষ্টি হতে পারবে তার নেতৃত্বাধীনে, যদি তিনি বিচক্ষণ হন। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে জাতির নেতৃত্বের যে সংকট ছিল তা কেটে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক রহমানের যে প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিংবা আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা উৎসবমূলক এগুলো নিশ্চিত করতে গেলে, অথবা মানুষের যে অংশগ্রহণ, সেই জায়গাটিতে আমি মনে করি যে তারেক রহমানের এই দীর্ঘদিন পরে
দেশে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অগ্রযাত্রা মসৃণ হওয়ার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। মানে দেশে যে মবের একটা কালচার শুরু হয়েছিল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা অবনতি হয়েছিল, আসলে দেখুন এগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। তারেক রহমান এসেছেন এবং বিএনপির হাল ধরবেন। বিএনপি একটি বড় দল, তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে দেশের রাজনৈতিক জায়গাতে আরও স্থিতিশীলতা তৈরি হবে। তারেক জিয়ার অনুপস্থিতিতে তারা নিজেরাই অনেকে চাঁদাবাজি করেছে, নিজেরাই অনেকে দখল করেছে। এখন আমার ধারণা যে তার উপস্থিতিতে এটা কমে আসবে। তারেক রহমানের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে জুলাই পরবর্তী যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, যে সুশাসনের কথা বলা হচ্ছে, যে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সেই জায়গাটিতে উনি আসলে নেতৃত্ব দিতে পারবেন। এবং উনি গতকাল সেই আহ্বানটি করেছেন, দেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র নির্মাণের কথা বলেছেন। শুধু ক্ষমতার জন্য রাজনীতি না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জাতিকে নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTV, ঢাকা। শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচার সহ 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল থেকে অবরোধ চালিয়ে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, শহীদ উসমান হাদি হত্যার বিচার এই শাহবাগ থেকেই আদায় করা হবে। অবরোধের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে গেলে রাস্তা ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসান, উসমান হাদির হত্যাকারীদের বিচার সহ 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধের সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আপনি জানেন, গতকাল জুম্মার নামাজের পর থেকে কিন্তু এই শাহবাগ মোড় তারা অবশ্যই তারা দেখিয়েছেন, সেগুলো তারা অতি দ্রুত যেন জানানো হয় এবং এই বিচারের সকল কার্যক্রম যেন দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হয়, এই সকল দাবি কিন্তু তারা এখানে তুলে ধরছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন যে খাবারের বিরতি, খাবার শেষ করে তারা কিন্তু এই রাজপথেই কিন্তু তারা নামাজ আদায় করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ মোড়টি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এই শাহবাগ মোড় অবরোধ করার কারণে কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু বিকল্প পথে আসলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে ট্রাফিক রয়েছেন এখানকার। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার নেতাকর্মীরা কিন্তু তাদের যে মুখ্য যে দাবিটি সেটি হচ্ছে এই যে বিচার, এই বিচার অতি দ্রুত যদি না করা হয় তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তারা কিন্তু কালকের পর থেকে এখন পর্যন্ত এখানে তাদের যে অবস্থান কর্মসূচি, তারা এই লাগাতার যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে কিন্তু তাদের এই কর্মসূচি চলবে এমনটি কিন্তু গতকাল যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই যে অবরোধ সেই অবরোধ চালিয়ে যাবেন। এই অবরোধ চালিয়ে যাওয়ার কারণে কিন্তু যে আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি যে সরকারের কেউ এসে তাদের সাথে কথা বলেছেন। তারা এও বলেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যে দেশের তদন্তকারী সংস্থা যদি তদন্ত করতে ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদের কাছে যেন এই তদন্তের ভার হস্তান্তর করা হয়।
হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্পর্কিত তো সেটার কথা আমি বলেছি, সেটা সিদ্ধান্ত আগামীকাল। সেটা কমিশনের, এখন কমিশনের এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে কালকে কি সম্পন্ন হবে? যেহেতু সোমবার হচ্ছে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার। আমাকে বলার সুযোগটা তো দিবেন। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। আপনাদের বিষয় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সীমানা নির্ধারণ নিয়ে আপনাদের একটা অসহায় আত্মসমর্পণ দেখেছি স্যার, এবং এটাতে আপনাদের আপিল করার সুযোগ ছিল কয়েকটা জায়গায়, কিন্তু আপনারা সেদিকে যাননি কেন? আসলে আমরা এটা আপনাদের বিষয়টা আজকের জন্য প্রাসঙ্গিক না, কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন আমি একটা প্রশ্নের উত্তর দেবো, এই প্রসঙ্গে আর কোনো সম্পূরক প্রশ্নের উত্তর দেব না। 29 তারিখ হচ্ছে সীমানা নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট। জানা মতে আদালত 4 তারিখে শুনানি নেবেন। 4 তারিখের পরে আমরা মহামান্য আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, 4 তারিখে যে আপিল আমাদের সিএমপি যেটা দাখিল করা আছে সেটা আমাদের পক্ষে রায় আসবে কি না আসবে এটা তো আমরা জানি না, কিন্তু এর সাথে পোস্টাল ভোটের একটা ব্যাপার আছে। যে ইউনিয়নগুলো বিচ্ছিন্ন হবে বা পুনর্গঠিত হবে, সেই ইউনিয়নের রিটার্নিং অফিসারের ঠিকানা বদল হয়ে যাবে। কাজেই এটা যেহেতু 4 তারিখের বিষয়টা একটু আমাদের অনির্ধারিত ছিল, সেই জন্য কমিশন মনে করেছে যে আমরা যে মহামান্য হাইকোর্ট বিভাগের যে রায় সেটা অনুযায়ী আমরা সীমানাটা পুনর্নির্ধারণ করে দেবো, এবং সেই অনুযায়ী করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন নেই, আমি বলেছি লাস্ট কোশ্চেন আমি নিব। এই বিষয়ে বুঝলাম না, দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসি সচিবের বক্তব্যের অংশবিশেষ। তারেক রহমানের মুভমেন্ট সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী, আমাদের স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, তারেক রহমানের অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত। জি, আপনি জানেন যে এতক্ষণ তিনি কিন্তু তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তার বনানীতে যে তার কবর আছে সেই কবর তিনি জিয়ারত করেছেন, এবং এখন তিনি কিন্তু গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখান থেকে তিনি সরাসরি তার বাসভবনে যেতে পারেন, অথবা এখান থেকে তিনি সরাসরি রাজধানীর এভার কেয়ার যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে যেতে পারেন তার অসুস্থ মাকে দেখতে। আপনারা জানেন কিন্তু সেখানে নভেম্বরের 23 তারিখ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো সেখানে এই তারেক রহমান কিন্তু দেশে ফিরেছেন 2 দিন হয়ে গেল। এরপরে কিন্তু বিভিন্ন কার্যক্রমের কারণে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, এরপরে সাভারে গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন 71-এর শহীদদের প্রতি। এ কারণেই কিন্তু তিনি এভার কেয়ারে যেতে পারেনি। এই কারণে আজকে এই তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর এই বনানী যে কবর আছে সেই কবরে তিনি জিয়ারত করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। এখান থেকে তিনি গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন গুলশানের বাসভবনে তিনি যাবেন সরাসরি, না এখান থেকে তিনি তার মায়ের কাছে এভার কেয়ারে যাবেন বসুন্ধরা হসপিটালে, সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এর আগে কিন্তু আপনারা জানেন যে সকালে তিনি তার গুলশানের বাসভবন থেকে বের হয়েছেন, এবং গুলশানের বাসভবন থেকে বের হয়েই কিন্তু তিনি চলে এসেছেন শাহবাগে, এবং শাহবাগে কিন্তু শহীদ ওসমান হাদি, যিনি একজন 24-এর বিপ্লবী, তার কবর জিয়ারত করেছেন এবং তার কবরে কিন্তু ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। এবং শ্রদ্ধা জানানোর শেষেই কিন্তু তিনি তার কবরের পাশেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি যিনি, তার কবরেও কিন্তু তিনি শ্রদ্ধা জানিয়েছেন, ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, এবং তিনি কিন্তু কবরও জিয়ারত করেছেন। সেখানে কিন্তু তিনি নীরবে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। অর্থাৎ চারপাশটা দেখে আমরা তখন যেটা বুঝেছি, আসলে যারা দেশের জন্য কাজ করে, দেশের মানুষ
মানুষের জন্য কাজ করে, যারা বিপ্লবী, তাদেরকে কিন্তু আসলে তারেক রহমান ভুলেননি। এ কারণেই কিন্তু তিনি শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপরই কিন্তু তিনি আগারগাঁয়ে চলে গিয়েছেন। কারণ আপনারা জানেন যে অনেক জল্পনা কল্পনা ছিল তারেক রহমানকে নিয়ে, যে তারেক রহমান ভোটার হবেন কি না, বা ভোটার কিভাবে হবেন, দেশে এসে ভোটার হওয়ার কি প্রস্তুতি নিয়েছেন। আমরা কিন্তু একদম শুরু থেকে, তিনি যখন লন্ডনে ছিলেন তখন থেকেই কিন্তু একটা কল্পনা ছিল সবার মাঝে, আসলে কিভাবে তারেক রহমান ভোটার হবেন বা কবে নাগাদ ভোটার হবেন, হ্যাঁ, এবং তার যে কন্যা জাইমা রহমান, তিনিও দেশের ভোটার হবেন, কিভাবে ভোটার হবেন, ভোটার তালিকায় কিভাবে নিবন্ধন করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু দেশের জনগণের মধ্যে এবং সাংবাদিক সমাজ থেকে শুরু করে সবার মধ্যেই কিন্তু একটা আগ্রহ ছিল। কিন্তু সেই আগ্রহ কিন্তু আজকে শেষ হয়ে গেছে, কারণ ওসমান হাদির কবরের জিয়ারত করার পরে কিন্তু তিনি সরাসরি চলে গেছেন আগারগাঁও নির্বাচন কমিশনে এবং সেখানে গিয়ে কিন্তু তিনি ভোটার হয়েছেন। আমরা দেখেছি একদম সরাসরি কিভাবে তিনি ছবি তুলেছেন নির্বাচন কমিশনে গিয়ে, কিভাবে তিনি বায়োমেট্রিক করেছেন আঙুলের ছাপ দিয়ে, তারপরে কিভাবে তিনি যে নিবন্ধন বহি আছে সেখানে তিনি স্বাক্ষর করেছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং তখন তাকে খুবই হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল যে তিনি আসলে দেশের নাগরিক হচ্ছেন, দেশের ভোটার হচ্ছেন। কারণ আপনারা জানেন যে সামনেই কিন্তু ফেব্রুয়ারিতে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া থেকে, এবং বগুড়া থেকে কিন্তু তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর যেহেতু তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেহেতু ভোটার হতে তো অবশ্যই তাকে নির্বাচন কমিশনে যেতে হবে। আর এই মুহূর্তে যে জিনিসটা বলতে চাই, তিনি তার ভাইয়ের কবর জিয়ারত করেছেন, এখন তিনি গুলশানের উদ্দেশ্যে আছেন। গুলশান থেকে তিনি সরাসরি হয়তো বা এভারকেয়ার হাসপাতালে যাবেন, অথবা তিনি তার বাসভবনে অবস্থান করবেন। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া, ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। কক্সবাজারে নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন 1 জন। এদিকে 15 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে কয়েকটি রুটের ফেরি চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তীব্র শীতে রাত হলেই পুরো দেশ ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। এতে মহাসড়কগুলো পরিণত হচ্ছে মৃত্যুকূপে। ফরিদপুরের ভাঙায় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। সকাল 7:30টার দিকে ভাঙা খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার ভেড়ামানায় ট্রাক চাপায় মোহাম্মদ সিয়াম ও মোহাম্মদ রশিদ নামের 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে ঘন কুয়াশার কারণে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এছাড়া ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 22 জন আহত হয়েছেন। সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের হরিপুরে বিনিময় পরিবহনের সঙ্গে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছেন। জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজের ওপর মাওমুখী লেনে যাত্রীবাহী টুনিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে রাত্রি যাপন করা নুরুল কামাল নামের এক কর্মচারী নিহত হয়েছেন। এদিকে ঘন কুয়াশার ফলে দীর্ঘ 15 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 10টা থেকে পাবনা, মানিকগঞ্জ এবং রাজবাড়ীর দৌলতিয়া, পাটুরিয়া ও ধাওপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আব্দুল হামিদ, আরটিভি। আওয়ামী লীগ সরকারের তলানিতে রেখে যাওয়া অর্থনীতি উদ্ধারে চলতি বছরের শুরুতে গতি থাকলেও জুন শেষে তা থমকে আছে। ফলে সারা বছর অব্যাহত ছিল উচ্চ মূল্যস্ফীতি। এনবিআর, পুঁজিবাজার সংস্কার সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ কমানো গেলেও এর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাংকিং খাত, রিজার্ভ এবং টাকার বিনিময় হারে কিছুটা অগ্রগতি হলেও নতুন সরকারের কাছে নানা চ্যালেঞ্জ থাকবে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান।
2025 সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি ছিল মূলত আর্থিক স্থিতিশীলতা এবং মৌলিক খাতগুলোকে টিকিয়ে রাখার দিকে। প্রযুক্তি ও পরিবেশগত কারণে নতুন দিগন্ত উন্মোচিত হলেও পথ কঠিন করে তোলে বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক চাপ। একদিকে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে বেশি দামে খাদ্যপণ্য আমদানি, সব মিলিয়ে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়নি। এবছর আশা করছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে, কিন্তু কমে নাই। সবকিছুর দাম এমনি চড়া। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস দিয়ে দাম বাড়ালেও জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে ছিল ঘাটতি। পাশাপাশি আগের সরকারের মতো উচ্চমূল্যে এলএনজি আমদানি সহ নানা চুক্তির ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংকটে ছিল ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনীতি। এতে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে যায় 4% নিচে। ব্যাংকিং কিছু প্রবলেম, তারল্য সংকট, ডলার সংকট, তারপর অবকাঠামোগত যে প্রবলেম আমাদের বরাবরই যেটা আছে, সেটার কিন্তু উন্নয়ন কিন্তু হয়নি। ওভারঅল ব্যবসার কিন্তু সামগ্রিক কোনো উন্নতি আমরা দেখিনি এই 2025 সালে। 2024 সালে রিজার্ভ ছিল 2000 কোটি ডলারের নিচে, আর চলতি মাসের 17 ডিসেম্বর রিজার্ভ ছাড়িয়েছে 3,250 কোটি ডলারে। মূলত রপ্তানি আয় বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের উন্নতি এবং অন্তর্বর্তী সরকারের কিছু ব্যবস্থার কারণে রিজার্ভ স্থিতিশীলতা ফিরে পেয়েছে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। খেলাপি ঋণ হ্রাস, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করা, বিশেষ করে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূত প্রক্রিয়াকরণ কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার। বছরব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ব্যাংক খেলাপি ঋণ। এর পরিমাণ বেড়ে গেছে 6.5 লাখ কোটি টাকার মতো। তবে সরকার ডাউন পেমেন্ট শিথিল করে সুদ মওকুফ ও মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এবছর ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নতুন মডেল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আইএমএফ, এডিবি ও জাইকা থেকে ঋণ ছাড়ে অর্থনীতিতে এসেছে স্বস্তি। যদিও আইএমএফ এর কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় প্রতিশ্রুত ঋণের 5ম ও 6ষ্ঠ কিস্তির টাকা না দেওয়ার কথা বলছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু খাতে সংস্কারের পরিকল্পনা করলেও বাস্তবায়ন হয়েছে মুষ্টিমেয়। ব্যাংকের তারল্য সংকট সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সরবরাহ আগের মতোই রয়ে গেছে। এনবিআর সংস্কারের জায়গাটি যেটি বলা হয়েছিল যে স্বাধীনভাবে দুটো অর্গান হিসেবে কাজ করবে, সেটি ঘোষণার ভিতরেই এই বছরটি শেষ হলো। কার্যত এখনো সেই জায়গায় অনেক রকমের কাজ করার বাকি আছে। কিছু কিছু জায়গায় কিছু সংস্কার, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে থেকে যাওয়া, এরকম একটা অর্থনৈতিক কাঠামো সম্ভবত নতুন সরকারকে নিয়ে তার এই অর্থবছরের বাকি সময়টি হয়তো শেষ করতে হবে, যেটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে 50% মার্কিন ট্যারিফ আরোপিত হলেও 20% নামিয়ে আনার বিষয়টি ইতিবাচক বলছেন তারা। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়টি মানবিক অধিকার রক্ষা এবং বিশ্বব্যাপী পণ্য বিক্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীদের আপত্তির পরও 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার সরকারের সিদ্ধান্তকেও ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার জোরদার করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল ও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ব্যাংকের উপর নজরদারি বৃদ্ধি এবং স্বচ্ছতা জোরদারে একাধিক নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রফতানি আয় বৃদ্ধি, প্রবাসী আয় আনুষ্ঠানিক চ্যানেলে আনার উদ্যোগ এবং আমদানি ব্যবস্থাপনায় শৃঙ্খলার ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিনিময় হার ব্যবস্থাপনায় সমন্বয় ও বাজার ভিত্তিক সিদ্ধান্ত রিজার্ভ পুনর্গঠনে সহায়ক হয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।